সপ্তাহের শেষ দিনে আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু, স্টার্টআপ তহবিল অর্থায়নের নতুন নীতিমালা, সঙ্গে বিস্তারিত জানাবো বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের বাজার নিয়ে। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, থাকছে বন্দর ও হাটের খবর। সপ্তাহের শেষে ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। বাংলাদেশ যে পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে তার মোট অঙ্কের 1/5 পণ্য শুধু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন 8.69 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 18% পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ আমদানি করেছে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। এদিক থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে 6.49 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য ঘাটতি নেই, বরং এটি বৈদেশিক মুদ্রা আয়ের বাংলাদেশের একটি বড় বাজার। এদিকে দেশি পণ্যের নতুন অতিরিক্ত 35% শুল্ক আরোপের পর বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে, যেটি আগস্টের 1 তারিখ থেকে কার্যকর করার কথা রয়েছে। এই 35% শুল্ক এর আগে যদি আলোচনায় কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সে পর্যন্ত। আমরা যদি বিগত অর্থ বছরগুলোতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের দিকে তাকাই, এখানে আমরা মোটা দাগে বাংলাদেশের যেই রপ্তানি সেই চিত্রটি দেখছি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে 8.69 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। 23-24 অর্থ বছরে 7.6 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। 2022-23 অর্থ বছরে 8.52 মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। 2021-22 অর্থ বছরে 10 বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া 2020-21 অর্থ বছরে 6.97 বা প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রে। এদিকে স্টার্টআপ তহবিলের 1200 কোটি টাকা অর্থায়নে নতুন নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 4% সুদে 2 থেকে 8 কোটি টাকা ঋণ দেবে ব্যাংক। এক্ষেত্রে উদ্যোক্তার বয়স হতে হবে 21 বছর এবং প্রতিষ্ঠানের বয়স সর্বোচ্চ হতে পারবে 12 বছর। অর্থাৎ 12 বছর পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে উদ্যোক্তা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এখানেও আবার দুটি ক্যাটাগরির মধ্যে ঋণের বিষয় রয়েছে। একটি হচ্ছে বয়স ভিত্তিক, আরেকটি হচ্ছে সেবার মান ভিত্তিক। আমরা যদি দেখি, প্রথমেই বয়স ভিত্তিক, যেই প্রতিষ্ঠানগুলো 2 বছরের কম বয়স, সেই প্রতিষ্ঠানগুলোতে 2 কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ ঋণ পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংক থেকে। এছাড়া 2 থেকে 6 বছর পর্যন্ত, অর্থাৎ মধ্যম শ্রেণীর যে বয়স্ক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। 6 থেকে 12 বছর যে সকল স্টার্টআপের বয়স সেগুলো 8 কোটি টাকা ঋণের জন্য উপযোগী বিবেচিত হবে। এরপরে যদি আমরা একটু দেখি যে সেবার মান ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো কী ধরনের ঋণ পেতে পারে, সেখানে বলা হয়েছে যে প্রাথমিক যে সকল প্রতিষ্ঠান গ্রাহক চাহিদা পূরণে সক্ষম তারা 2 কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। যে সকল প্রতিষ্ঠান আয় করতে সক্ষম তাদেরকে বলা হচ্ছে প্রবৃদ্ধি ক্যাটাগরিতে ফেলা হয়েছে। আয় করতে সক্ষম স্টার্টআপগুলো 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবে। সেবায় গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ গ্রাহকের কাছে যে সকল পণ্য ভালো বলে বিবেচিত হয় সে সকল প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানগুলো উচ্চ প্রবৃদ্ধি করতে সক্ষম তারা 8 কোটি টাকা পর্যন্ত ঋণের জন্য উপযুক্ত বিবেচিত হবে। এবারে মুদ্রা বাজারের খবর জানবো। রিজার্ভ বৃদ্ধির পর কমছে বৈদেশিক মুদ্রার দর, অথচ 3 বছরে ডলারের দর বেড়েছে প্রায় 42%। বৈদেশিক মুদ্রার দর স্থিতিশীল রাখতে বড় প্রভাব থাকে দেশের রিজার্ভে, যার প্রভাব পড়েছে। আমরা দেখি যে বিভিন্ন বৈদেশিক মুদ্রার সাথে বাংলাদেশি টাকার যে বিনিময় মূল্য রয়েছে, মার্কিন ডলার ক্রয় মূল্য এখন 121 টাকা 40 পয়সা, বিক্রয় মূল্য 121 টাকা 85 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 26 পয়সা, বিক্রয় মূল্য 142 টাকা 83 পয়সা। ব্রিটিশ পাউন্ড 164 টাকা 93 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 165 টাকা 60 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 41 পয়সা, 1 টাকা 41 পয়সা এবং বিক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা। চাইনিজ ইউয়ানের ক্রয় মূল্য 16 টাকা 89 পয়সা, বিক্রয় মূল্য 16 টাকা 96 পয়সা। এবার স্বর্ণের বাজার নিয়ে আলাপ করব। বিশ্ববাজারে স্বর্ণ 1 মাসের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তবে এ দাম কমলেও জুয়েলারি দোকানে খুব একটা ভিড় নেই, অর্থাৎ স্বর্ণ কেনার প্রবণতা কমেছে। স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলমার্ককৃত 22 ক্যারেট প্রতি ভরি 1,70,551 টাকা
যেটি গত মে মাসে ছিল 1,74,528 টাকায় এবং এপ্রিলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল 1,77,888 টাকা। মার্চ মাসে 1,54,000 টাকা বা প্রায় 20,000 টাকা কম ছিল এপ্রিল থেকে। 1,54,000 টাকা প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল হলমার্ককৃত 22 ক্যারেট। ফেব্রুয়ারিতে যার মূল্য ছিল 1,50,000 টাকা এবং আমরা যদি দেখি যে এবছরটা শুরু হয়েছিল 1,42,799 টাকা প্রতি ভরি স্বর্ণের দর দিয়ে। ভাগশেষে একটা বিরতি নিচ্ছি, ফিরব একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 32 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 679 কোটি টাকার। আমরা সপ্তাহের শেষ দিনের লেনদেনের তথ্য দেখে নিতে চাই। আজকের দিনে মোট লেনদেন হয়েছে 679 কোটি টাকার। এর মধ্যে আমরা যদি দেখি যে গত দিনের তুলনায় 11 কোটি টাকার লেনদেন কম হলেও সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে 32.56 পয়েন্ট। সার্বিক সূচকটি দাঁড়িয়ে আছে 5,068.03 পয়েন্টে। এদিন দর পরিবর্তনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, 196টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। দর কমেছে 128টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত থেকেছে 70টি প্রতিষ্ঠানের শেয়ারের। ঢাকার পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে টানা 4 দিন সূচকের উত্থান হয়েছে। লেনদেন এবং মূলধন সবকিছুতে ইতিবাচক প্রবণতা নিয়ে সপ্তাহটি শেষ হয়েছে। আমরা যদি সপ্তাহের লেনদেনের তথ্য দেখে নিতে চাই, এই সপ্তাহে শুরুর দিনেই বেশ ইতিবাচক সাড়া পড়ে পুঁজিবাজারে। 82 পয়েন্টের উত্থান হয়েছিল এবং লেনদেন 500 কোটি টাকার বেশি হয়েছিল। এদিন গত সপ্তাহে, এর আগের সপ্তাহেও 500 কোটি টাকার লেনদেন হয়েছিল সপ্তাহের শেষ দিনে। তার ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহ শুরু হয়েছিল 500 কোটি টাকার বেশি লেনদেন দিয়ে। 573 কোটি টাকার লেনদেন হয়েছিল এদিন। এরপরে আমরা দেখেছি যে 5 পয়েন্টের উত্থান হয়েছে পরের দিন এবং সপ্তাহের তৃতীয় লেনদেনের দিনে সূচক 5,000 পয়েন্ট ছাড়িয়ে যায় আবারও এবং লেনদেন হয়েছে মোট টাকার অঙ্কে 690 কোটি টাকার। এদিন 53.82 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স। সপ্তাহের শেষ দিনের লেনদেনেও আমরা দেখছি যে 679 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে সার্বিক সূচক ইতিবাচক ধারায় পৌঁছেছে 5,068.03 পয়েন্টে। আমরা যদি বাজার মূলধন লক্ষ্য করি তাহলে আমরা দেখছি যে প্রায় 8,000 কোটি টাকার মতো বাজার মূলধন বেড়েছে সপ্তাহের এই 4 কার্যদিবসে। সপ্তাহ শুরুতে বাজার মূলধন যেখানে ছিল 6,68,000 কোটি টাকা, সপ্তাহ শেষে তা দাঁড়িয়ে আছে 6,76,000 কোটি টাকা। ধাপে ধাপে এই বাজার মূলধন বেড়েছে বাজারের লেনদেন বৃদ্ধির সাথে সাথে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 118 পয়েন্ট, লেনদেন হয়েছে 14 কোটি টাকা। সপ্তাহ শেষ দিনের লেনদেনে চোখ রাখতে চাই, 118.40 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক, দাঁড়িয়েছে 14,078.19 পয়েন্টে। লেনদেন হয়েছে 14 কোটি 71 লাখ টাকার। লেনদেন টাকার অঙ্কে কমেছে 34 কোটি টাকা। দর পরিবর্তনের ক্ষেত্রে 125টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর কমেছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত থেকেছে 28টি প্রতিষ্ঠানের শেয়ারের। ভাগশেষে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর। ফিরলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। নতুন অর্থবছরেও হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে মন্দাভাব, এতে আয় কমেছে বন্দরের শ্রমিক ও সিএনএফ এজেন্টদের। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি স্থলবন্দর দিয়ে অর্থবছর শুরুতেও যে আমদানিতে মন্দাভাব, তার কারণ কি দেখছেন?
শাপিন, শুরুতে একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে বাজারে যে যখন কাঁচামরিচের দাম 150 থেকে 180 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, তখন আজকে প্রায় 8 মাসের বেশি সময় পর হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে ভারত থেকে এক ট্রাকে প্রায় 3,500 কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে বন্দর দিয়ে। এবং এই কাঁচামরিচ গুলো বন্দর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে, আরো একটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এটি স্বস্তির খবর ক্রেতাদের জন্য। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে মন্দাভাব কেন, মন্দাভাবের কারণটি হচ্ছে দুই দেশের কূটনীতিক সম্পর্কের কারণে বিগত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত হিলি স্থল বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য, সেটির একটা মন্দাভাব চলছে। এবং নতুন অর্থ বছরের শুরু থেকেও কিন্তু আমরা দেখছি সেই মন্দাভাব এখনো কাটিয়ে ওঠেনি। এখন যদি আমি আপনাকে একটু জানাতে চাই যে প্রতিদিন যেখানে 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র 10 থেকে 15 ট্রাক। যেমন আজকেও এখন পর্যন্ত প্রায় মাত্র 10 ট্রাক পণ্য আমদানি হয়েছে বন্দর দিয়ে। এত পরিমাণ কম পণ্য আমদানি হবার পরে দুই দিকে কিন্তু প্রভাব পড়ছে। একদিকে শ্রমিকের আয় এবং অন্যদিকে সরকারের যে রাজস্ব রয়েছে এবং বন্দরে যে আয় রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রভাব পড়ছে। আমি যদি বলি যে এই বন্দর কেন্দ্রিক যে 400 থেকে 500 শ্রমিক রয়েছেন, তারা বিশেষ করে সিএনএফ এজেন্টের যারা কর্মচারী রয়েছেন, তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন এবং এই বন্দরে আয় নাই, যার কারণে তারা কিন্তু এই কষ্ট মধ্যে কিন্তু দিন পার করছেন। এবং বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে বন্দরে যে হোটেল রেস্টুরেন্ট গুলো রয়েছে, তারাও এক প্রকার মানবতার জীবনযাপন করছেন এবং রাজস্ব আয় যেটি নতুন অর্থ বছরের শুরুতে সেটি হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা দেখছেন। যদি এই উত্তরণ মানে এটি উত্তরণ না ঘটে, সেক্ষেত্রে হয়তো নতুন অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা সেটিও পূরণ করতে হয়তো কাস্টমস ব্যর্থ হতে পারে। সেজন্য দুই দেশের কূটনীতিক পর্যায়ে এবং সরকারের পর্যায়ে কিন্তু আলোচনা সাপেক্ষে বাণিজ্যের যে গতি সেটি বাড়ানোর জন্য তাগিদ কিন্তু দিয়েছেন ব্যবসায়ীরা বলছেন যদি ভিসার যে কার্যক্রম রয়েছে সেটি চালু করে দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন রাজ্য গিয়ে পণ্যগুলো যাচাই বাছাই করে বাংলাদেশে আমদানি করতে পারবেন এবং সেই মান নিশ্চিত করতে পারলে তারা কিন্তু অনেকটাই লাভবান হবে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে শাফিন, মূলত এই নতুন অর্থ বছরের যে মন্দাভাব সেটি কাটানোর জন্য সরকারের এখনই ভূমিকা রাখা দরকার বলে ব্যবসায়ীরা বলছেন। শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর দিয়ে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ। এদিকে 1 মাস ধরে খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। প্রায় সব ধরনের চালে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নগরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, চালের দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? কোন কোন জাতের চালের দাম বেড়েছে? শাফিন, আমরা দেখছি যে গত 2 থেকে 3 সপ্তাহ ধরে কিন্তু চালের দাম খুলনার বাজারে বেশ চড়া রয়েছে। আজকে আমরা বাজারে এসে যেটি দেখলাম, ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত প্রায় সব ধরনের চালেই কিন্তু প্রায় 4 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে বড় বাজারের চালের যে দোকানগুলো রয়েছে সেখানে প্রায় সব জায়গাতেই কথা বলেছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চাল রয়েছে, তবে যে পরিমাণ চাহিদা রয়েছে বাজারে সেই পরিমাণ চাল কিন্তু বাজারে নেই বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। কারণ কিছুটা চালের সংকট রয়েছে এবং এই সংকট থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত দাম বাড়ার মূল কারণ হিসাবে যে এখানে বর্তমানে কিন্তু বাংলাদেশে এবছর বেশ ভালোই ধান উৎপাদন হয়েছে, তবে এই ধান কিন্তু বড় যে ব্যবসায়ীরা রয়েছেন বা বড় যে মিল মালিকরা রয়েছেন তারা বেশি ধান বেশি দামেই কিনছেন, যার ফলে কিন্তু ছোট যে মিল মালিক রয়েছে তারা কিন্তু অনেকে চাল উৎপাদন বন্ধ করে দিয়েছেন বা অনেকেই কিন্তু বেশি দামে ধান কিনে চাল তৈরি করছেন, যার ফলে কিন্তু বাজারে এই সংকটটা দেখা দিতে পারে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে সিন্ডিকেটের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু এখন তেমন একটা নেই। তারপরেও চালের যে দাম সেটি কিন্তু এই যে বেশি দামে ধান কেনা বা বড় মিল মালিকগুলোর যে বেশি দামে ধান নিয়ে উৎপাদন করা চাল, এই সব বিষয়গুলো কিন্তু তারা প্রাধান্যতা দিচ্ছেন। তারা বলছেন যে এই সব কারণে কিন্তু চালের দাম বাড়তে পারে। প্রায় সব ধরনের চালেই কিন্তু দাম বেড়েছে। এর মধ্যে যে বাসমতি বা মিনিকেট যে চাল রয়েছে সেই চালগুলোতে কিন্তু দাম সব থেকে বেশি বেড়েছে। মিনিকেট চালে প্রায় 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, এমন কথাও কিন্তু বলেছেন এখানকার ব্যবসায়ীরা। এর পাশাপাশি বাসমতি যে চাল রয়েছে সেটাও কিন্তু অনেক দাম বেড়েছে। যে বাসমতি 94 টাকা আজকে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু গত 1 মাস আগেও কিন্তু সেই বাসমতি ছিল 88 টাকা, কোনো কোনো জায়গায় 86 টাকাও কিন্তু বিক্রি করা হয়েছে। এছাড়াও 28
বালাম যে চাল রয়েছে সেটি কিন্তু 58 টাকা থেকে শুরু করে বর্তমানে 60 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে 45 টাকা থেকে 50 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি স্বর্ণা চাল যেটি রয়েছে সেটি 52 টাকা বিক্রি করা হচ্ছে, সেটি কিন্তু 48 টাকা বিক্রি করা হয়েছে গত মাসেও। সব মিলিয়ে বলে চলে যে বাজারে চালের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কম রয়েছে, এবং চালের সরবরাহ কম থাকার কারণে কিন্তু যে দাম বাজারে সে দাম কিন্তু বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত এই ছোট ছোট যে মিল মালিকরা রয়েছেন সেই ছোট ছোট জায়গাগুলো থেকে কিন্তু চালের যে উৎপাদন সেটি অনেকটাই কমে গেছে, এবং তার কারণও কিন্তু যে ধানের অতিরিক্ত দাম দিয়ে বড় মিলগুলোতে যে ধান কিনছে তার কারণ হিসেবে কিন্তু তারা সেটিও দেখছেন। তবে সিন্ডিকেটের কিন্তু কোনো সমস্যা বর্তমানে নেই বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে যে চাল রয়েছে বাজারে সেই চাল কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কিন্তু কিছুটা কম রয়েছে, তো যার ফলে দাম নিয়ন্ত্রণের বাইরে। তবে তারা আশা করছেন যে আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আবারও দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে, আবারও দাম কমবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে চালের বাজারের সবশেষ খবর। রামিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন 3 সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী এই নিয়ে। সপ্তাহ ব্যবধানে জামালপুরে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আম, ড্রাগন, পেয়ারা ও আনারসের দাম। তবে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে লটকনের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের তমালতলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে আম, ড্রাগনের মতো, আনারসের মতো ফলগুলোর দাম বেড়ে যাওয়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে নিত্য পণ্যের মতো ফল বাজারও কিন্তু সব ধরনের ফল দাম বেড়েছে আর কমেছে গিয়ে লটকনের দাম। তবে আজকে আমি শহরের বেশ কয়েকটি যে ফলের মোড় বা আড়ত রয়েছে, দোকান রয়েছে, সেগুলো ঘুরে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে বৃষ্টির একটি প্রভাবের কারণে বাজারের সরবরাহ কম থাকার কারণে পেয়ারা, আম, আনারস এগুলোর দাম বেড়েছে, অর্থাৎ কমেছে লটকন গিয়ে। অর্থাৎ আজকে যদি বলি, আম্রপালি জাতের যে আম রয়েছে, এটি জামালপুরের যে উপজেলাগুলো সেগুলোতে সরবরাহিত আমগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে খুচরা দামে 70 থেকে পকার পেটে 100 টাকা কেজি ধরে। আম্রপালি, ল্যাংড়া, বারোই ফুল এগুলো আমগুলো বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু বলা চলে আনারস জোড়া কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ 40 থেকে 50 টাকা। গত 1 সপ্তাহে কিন্তু আনারসের জোড়া ড্রাগন ফল সেটিও জামালপুরের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এই জামালপুরের সরবরাহ করতে, সেটিও কিন্তু একটি প্রভাব পড়ছে। গত সপ্তাহে কিন্তু আমরা দেখছি ড্রাগন ফলের দাম কিন্তু অনেকটাই কম ছিল, অর্থাৎ 100 থেকে 120 টাকা, কিন্তু সেটি কিন্তু এখন আজকে এই হাটে বিক্রি হচ্ছে অর্থাৎ 140 থেকে 50 টাকা পকার পেটে ড্রাগন ফল বিক্রি হচ্ছে। অর্থাৎ আনারস, ড্রাগন ফল, পেয়ারা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। অর্থাৎ গত সপ্তাহে কিন্তু একটু 10 টাকা কেজিতে দাম পড়ছে। তার একটি অন্যতম কারণ হিসেবে ব্যবসায়ীর মধ্যে বাজার সরবরাহ ওদেরকে দামটা একটু বেড়ে যাচ্ছে। আর আমের কথা যদি বলি, এই মুহূর্তে অর্থাৎ বৃষ্টির জন্য সরবরাহ কম। আর পার্শ্ববর্তী উত্তরবঙ্গের যে সাতক্ষীরা, নওগাঁ, সাপাহার, চাঁপাইগঞ্জ, নবাবগঞ্জ থেকে আমগুলো জামালপুরে সরবরাহ করতে, সেখানে পরিবহন খরচ, অন্যান্য খরচ বেশি থাকার কারণে কিন্তু আমের দাম কিন্তু পর্যায়ক্রমে বেড়ে গেছে। অর্থাৎ ব্যবসায়ী বলছে আরো 2-3 দিন পর থেকে আমের দাম মাত্র কেজিতে 30 থেকে 40 টাকা, অর্থাৎ 120 থেকে 30 টাকা একটু বেড়ে কথা কিন্তু এখানকার ফল ব্যবসায়ীরা জানিয়েছে। সব মিলিয়ে বলা চলে, এই যে বৃষ্টির প্রভাব থাকছে নিত্য পণ্যের মতো, ফলের প্রভাব কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে ফলের দরদামের সবশেষ তথ্য। স্বাধীন জুয়েল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জুয়েল রানা যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে, জানাচ্ছিলেন বৃষ্টির কারণে বাজারে ফলের দাম সরবরাহের সাথে সাথে বেড়েছে, সরবরাহ যেমন কমেছে ফলের দাম বেড়েছে। আমরা দেখছিলাম এর আগে আমাদেরকে রামিম চৌধুরী খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন চালের বাজার 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী এবং সেখানে খুব সহসাই দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বাণিজ্য পরিস্থিতি নিয়ে, যেখানে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্যারিফ, যেটি বাংলাদেশ সহ মোট 20টি দেশের উপরে নতুন করে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে 35% শুল্ক বাংলাদেশের উপর আরোপিত হতে যাচ্ছে, যেটি আগস্ট থেকে প্রতিফলিত হবে বা কার্যকর হবে। তার আগেই বাংলাদেশ চাচ্ছে আলোচনার মধ্য দিয়ে সেই শুল্ক হার যতটা কমিয়ে আনা সম্ভব হয় সেই চেষ্টাটি করতে।
শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন tv।